বাবুল ভাই যখন ছাত্রদল করতেন বিএনপি, আমি জানতাম না, ওনার সেই স্টুডেন্ট লাইফে, সে আজ থেকে 20 বছর আগের কাহিনী। এখন উনি হিজবুত তৌহিদের স্থানীয় আমির। আমি ওনার বাড়িতে বাসায় মিটিং ডাকছি, সবাই আসছেন আমাদের অনুসারীরা যারা কথাবার্তা বলার জন্য। হঠাৎ পুরো বাসায় ঘিরে ফেলা হলো, ঘিরে ফেলে বন্দুক তাক করে আমার বুকের উপরে বন্দুক তাক করা হলো। বলা হলো একটা কথা নড়লে সবাইকে গুলি করা হবে। বাবুল ভাইকে পিছমোড়া বাইন্দা তারে জেলে নিয়ে 14টা মামলা দিয়ে দিল। এই মানুষটা স্টুডেন্ট লাইফে ছাত্রদল করতো, আজকে সে সংসার, তার ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক সালাম, অভিনন্দন, মোবারকবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছি। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে একটা অবস্থা বিরাজ করছে, ছাত্র জনতার অভূতপূর্ব বিজয়ের ফলে একটা বিজয়ের আনন্দ সর্বত্র বিরাজ করছে। আপনারা জানেন যে কয়েকদিন থেকে বাংলাদেশের ছাত্র স্টুডেন্টরা তারা তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে গিয়ে বহু ছাত্র জীবন দিয়েছেন। রংপুরের শহীদ সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে আন্দোলন বেগবান হয়েছে। যাই হোক, আজকে যে সরকার পতনের পর সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে। তো স্বাভাবিকভাবেই 17 বছর থেকে একটা দল ক্ষমতায় আছে, তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা এখন নানানভাবে সেই 17 বছরের দুঃখ কষ্ট ইত্যাদির বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কিন্তু আমরা উদ্বিগ্নের সঙ্গে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, গত 3 দিন থেকে প্রায় সারা বাংলাদেশে একটা সাংঘাতিক অবস্থা বিরাজ করছিল। সেটা হচ্ছে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির সাংঘাতিক অবনতি। রাজনৈতিক এই সমস্যার পাশাপাশি গ্রামে গঞ্জে শহরে সর্বত্র প্রায় চুরি ডাকাতি লুণ্ঠন এমনকি চাঁদাবাজি পর্যন্ত হচ্ছে। মানুষ আশঙ্কিত আতঙ্কিত, বহু জায়গায় ডাকাতি হয়েছে এমনকি হচ্ছে। তো সেজন্য যত দ্রুত সম্ভব সরকারের দায়িত্ব নেওয়া দরকার। নতুন যিনি আসবেন তাকে আমরা অভিনন্দন জানাবো এবং তাড়াতাড়ি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক, সেটা আমরা চাই। তো যে পরিপ্রেক্ষিতে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে, এই ছাত্র আন্দোলনের ব্যাপারটি নিয়ে শুরুতে আমি 15 তারিখে, জুলাই মাসের 15 তারিখে হয়তো আপনাদের জানা থাকতে পারে, সেখানে আমি লাইভ অনুষ্ঠান করেছিলাম জরুরি ভিত্তিতে। সেখানে আমি বলেছিলাম, আমি সরকারকে আহ্বান করেছিলাম যে ছাত্রদের এই দাবি, ন্যায্য দাবি, কোটা বিরোধী আন্দোলন, এটাকে অত্যন্ত মমতার সঙ্গে দেখতে হবে। খুব নিষ্ঠুর আচরণ করা যাবে না, আইন লঙ্ঘন করা যাবে না। কিন্তু কে শুনে কার কথা? আমাদের কথা শোনার মতো আর কারো সময় আছে? যথারীতি শক্তি প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে, জুলুম চালানো হয়েছে, গুলি চালানো হয়েছে। ফলে শত শত স্টুডেন্ট, নিরীহ মানুষ, অভিভাবক প্রাণ গিয়েছেন। যা হোক, আমি এই ব্যাপারে আশাবাদী। আমি আগেও বলেছিলাম যে আমাদের ছাত্র জনতার, স্টুডেন্টদের প্রাণের সঞ্চার হয়েছে। কিন্তু আজকের এই যে অর্জন, ছাত্রদের ত্যাগের বিনিময়ে এই যে অর্জনটি, সেই অর্জনটি ম্লান হতে চলেছে কিছু কুচক্রী মহলের দ্বারা। তারা পরিকল্পিতভাবে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। রাজনৈতিক কারণে অনেকের দুঃখ কষ্ট ক্ষোভ আছে, থাকতে পারে, খুবই স্বাভাবিক কথা। কারণ বহু লোককে মামলা দেওয়া হয়েছে, বহু লোককে দিনের পর দিন জেল খাটানো হয়েছে, বহু লোককে বাড়িঘরে থাকতে দেওয়া হয়নি। এই সমস্ত কারণে অনেকের দুঃখ কষ্ট ক্ষোভ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ এগুলি হচ্ছে। হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে আমার কথা হচ্ছে এই যে আমাদের উপরে কি হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় আমাদের উপরে কি নিপীড়ন, কি জুলুম হয়েছে। হয়তো অনেকে বলবেন যে এখন আপনি বলছেন কেন, এতদিন বলেননি কেন? আমি এতদিন বলেছি। আমার বক্তব্যগুলি যখন আপনারা শুনবেন, আমি কোনো কথা গোপন করিনি। আমি কোনো না কোনো জনসভায় আমি বলেছি, তবে আজকের মতো এভাবে ডিটেল বলার সুযোগ হয়নি, আজকে সেজন্য বলছি। আমাদের উপরে কি নিপীড়ন হয়েছে, কি নির্যাতন হয়েছে, কি জুলুম হয়েছে, আমরা সেই জুলুমগুলিকে কিভাবে হজম করেছি, আল্লাহর উপরে সহ্য করেছি, সহ্য করে ধৈর্য ধরে আমরা সংগ্রাম চালিয়ে গিয়েছি। তো
আজকের এই বক্তব্যে খুব বেশি বলা সম্ভব নয়। আমি আমাদের উপরে কি জুলুম হয়েছে তার কিছু নমুনা আপনাদেরকে জানাতে চাই। আওয়ামী লীগ সরকার প্রথম সরকার গঠন করলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ যখন ক্ষমতা নিলেন, পরের দিন থেকেই তিনি হিজবুত তাওহীদের বিরুদ্ধে শুরু করলেন কালো তালিকার ঘোষণা। হঠাৎ করে কথা নেই বার্তা নেই আমাদেরকে কালো তালিকার ঘোষণা দেওয়া শুরু করলো। কি ব্যাপার? হিজবুত তাওহীদ কোনো অন্যায় করে নাই, কোনো আইন ভঙ্গ করে নাই, একটা অন্যায় করে নাই, নিরলসভাবে আল্লাহর জন্য কাজ করে যাচ্ছে। সেই আন্দোলনকে কালো তালিকা ভুক্তি করার ঘোষণা কোথা থেকে তিনি দিলেন? আইনি ভিত্তি কি? সেই কালো তালিকার বিরুদ্ধে আমরা আদালতে রিট করতে গেলাম, সরকারকে নোটিশ দেওয়া হলো, কিন্তু সরকার কোনো জবাব দেননি। আমরা যোগাযোগ করার চেষ্টা করলাম, এর পরিপ্রেক্ষিতে কি হলো? প্রায় 5 শতাধিক মামলা আমরা খেয়েছি। আজকে বিএনপির কর্মীরা, জামাত শিবিরের কর্মীরা আজকে তারা ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, কষ্ট আমি তো জানি, আমরাও জানি যে কষ্টটা কোথায়। 5 শতাধিক মামলা আমাদেরকে দেওয়া হয়েছে। কেউ কি বলেছেন যে কত মামলা তোমরা খেয়েছো? 500। এই আন্দোলন, আমরা তো আর কোটি কোটি সদস্য না আমাদের। এই আন্দোলনের 500 মামলা কি মনে করেন আপনারা দেওয়া হয়েছে? মামলার ফাইল আমার কাছে সবটি আছে। সেই মামলায় আমাদেরকে অন্যায়ভাবে 54 ধারায় গ্রেপ্তার করে 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 একদিন উত্তরা থেকে 124 জনকে গ্রেপ্তার করেছে। সারা বাংলাদেশ থেকে করেছে 124 জন। এই মানুষগুলি জামিন করানো, এমনও হয়েছে 54 ধারায় গ্রেপ্তার করে অন্য মামলা দিয়ে 2.5 বছর জেল কেটেছে। আমি সে মামলার হাইকোর্টে গিয়ে জামিন করাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা, 2.5 বছর শেষ হয়েছে সে মামলায়। 5 শতাধিক মামলা, এতটুকু একটা আন্দোলনের যদি কর্মীদের হয়ে থাকে, হাজার হাজার কর্মী জেলে অবর্ণনীয় কষ্ট করেছে। আমরা কোনোদিন ভাঙচুর করি নাই, হরতাল করি নাই, অবরোধ করি নাই। আমাদের কর্মীরা নিভৃতে চোখের পানি ফেলেছেন আর আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহর বিচার তোমার কাছে। কথাগুলি বলছি কারণ অনেকেই দুঃখের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন অন্যভাবে। হয়তো আগুন দিচ্ছেন কারো বাড়িতে, হয়তো মানুষকে মেরে ফেলছেন। আমরা কিন্তু ইসলাম থেকে শিখেছি তো আমাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য বোধহয় আমরা একটু ধৈর্য, সহ্য ক্ষমতাটা, একটু হজম শক্তিটা আমাদের চেষ্টা করি আমরা করতে, তবু সহ্য হতে চায় না। আজকে কথাগুলি বলার দরকার বলছি। সেই মামলা আমরা একে একে প্রক্রিয়ার মধ্য দিয়ে, কোনো দিন কোনো একটা নির্বাহী আদেশ, কোনো একটা ডিসি সাহেব এ কথা বলেননি যে এই মামলাটা চলতে পারে না, এটা শেষ করে দেন না। প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ করতে হয়েছে। হাজিরা হাজিরা হাজিরা, বছরকে বছর হাজিরা। এক একজনের 3টা 4টা মামলার সপ্তাহে 2 বার হাজিরা। হাজিরা দিতে দিতে আমাদের অনেকে ফকির হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত অধিকাংশ মামলায় আমরা খালাস পেয়েছি। গাজীপুরের একটা মামলায় অনর্থকভাবে 10টা বছর আমাদের 2 জন কর্মীকে জেল খাটানো হয়েছে। আচ্ছা, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে আজকে র্যাবের নতুন মহাপরিচালক এসেছেন। একদিন আমাদের এক কর্মীর নাম হচ্ছে আজহারউদ্দিন। আজহারউদ্দিন পত্রিকা বিক্রি করছিল। হঠাৎ করে র্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে আপনার মালিবাগ মোড় থেকে। তুলে নিয়ে যাবে, কার কথা কি শুনেছে কি জানি, র্যাব সদস্য তুলে নিয়ে গেছে 3 নাম্বার র্যাব 3। তুলে নিয়ে যাওয়ার পর তখন আমরা যোগাযোগ করেছি যে এই ছেলেটা নির্দোষ নিরপরাধ, ও কোনো রাজনীতি করে না, আপনারা ওকে ছেড়ে দিন। র্যাব 3 থেকে বলা হলো আপনাদের কোনো কথা থাকলে আপনারা র্যাব হেডকোয়ার্টারে যান, আমাদের কিছু করার নেই। আমাদের কাছে তথ্য ছিল, আমরা তদন্ত করব। আমরা ওকে, তো ভালো কথা, আমরা তদন্ত করেন, আমরা নির্দোষ লোক, তাহলে ওকে ছেড়ে দেন, বেচারা কাজকর্ম করে খায়। আমি র্যাব হেডকোয়ার্টারে উত্তরায় হিজবুত তাওহীদের কেন্দ্রীয় কমিটির 3 জন সদস্যকে পাঠিয়েছি। একজন হলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের পাশে ওনার বাসা। আমার আত্মবিশ্বাস ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে চিনেন ব্যক্তিগতভাবে, অন্তত এহসান করা হবে। উনি একজন প্রখ্যাত ডাক্তারের সন্তান, একটা পত্রিকার সম্পাদক।
আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য, তথ্য বিষয়ক সম্পাদক SM শামসুল হুদা। তিনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক। দ্বিতীয়জন ডাক্তার জাকারিয়া হাবিব, তিনি লালবাগে একজন স্বনামধন্য চিকিৎসক, ভদ্রলোক, উচ্চশিক্ষিত। তৃতীয়জন মিজানুর রহমান, তিনি ডেন্টাল ইকুইপমেন্টের ব্যবসা করেন ফার্মগেটে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন করা। এই তিনজন উচ্চশিক্ষিত ভদ্রলোক, মার্জিত, সভ্য, প্রতিষ্ঠিত তিনজন মানুষকে আমি পাঠালাম র্যাব হেডকোয়ার্টারে। আমি আজকের এই কথাগুলিকে আমি অনুরোধ করব, যারা আমাদের সম্পর্কে জানেন না তাদেরকে বলা, আমি অনুরোধ করবো কথাগুলি শুনুন, দরকার আছে। র্যাব হেডকোয়ার্টারে যাওয়ার পর ওনারা কয়েক ঘন্টা সেখানে বসেছিলেন ওয়েটিং রুমে। হেডকোয়ার্টারে কেন গেলেন? ওই যে র্যাব 3 থেকে বলা হলো হেডকোয়ার্টারে আপনারা যোগাযোগ করেন, এখানে কিছু নাই। তারপরে কি হলো, স্লিপ দিলেন ওনারা, নিজের নাম 3 জনের নাম লিখে দিলেন, সাক্ষাৎ প্রার্থী হিজবুত তাওহীদ। 2-3 ঘন্টা পর খুব রুক্ষ রূঢ় আচরণ নিয়ে একজন উঠে আসলো, এসে বললো, এই শামসুল হুদা, মিজানুর রহমান কে? বলছে আমরা। উঠে আসেন। সঙ্গে সঙ্গে এদেরকে নাক মুখ মানে চোখ বেঁধে ফেললো, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে তাদেরকে গাড়িতে তুললো। কোথায় যেন নিয়ে গেল। আধা ঘন্টা গাড়ি চলার পর একটা বড় হল রুমে ঢুকালো, পা উপরের দিকে দিয়ে এমন মায়ের, এমন নির্যাতন করলো রাত 10টা পর্যন্ত, তাদেরকে পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি। এই ভদ্রলোক, সভ্যলোক, উচ্চশিক্ষিত এই মানুষগুলি এই যে নিষ্ঠুরভাবে র্যাব সদস্যরা পিটাইল, তাদের কি বাপ মা ছিল না? তাদের কি সন্তানাতি নাই? তাদেরকে এতটুকু মায়া মমতা নাই তাদের বুকের মধ্যে? আমি 2 ঘন্টা পরে টেলিফোন করলাম, কি অবস্থা? বলছেন যে না, আমাদের কোনো এখনো সাক্ষাৎ নাই, বসে আছি। 3 ঘন্টা পর ফোন করার পরে আর ফোনে পাই না, ফোন বন্ধ। তখনই আমি আমার উদ্বিগ্নতা বেড়ে গেল, এদেরকে কোথায় নিয়ে গেল? ওরে রাত 1টা বাজে ওদেরকে কি করলো, মেরে রক্তাক্ত আহত করে, প্রায় অজ্ঞান করে, তাদেরকে বনানী বাজারের উপরে একটা নিষিদ্ধ ঘোষিত দলের হ্যান্ডবিল, পুরানো হ্যান্ডবিল তাদের হাতে ধরিয়ে দেওয়া হলো। ধরিয়ে দিয়ে সেখানে ফটো তোলা হলো। পরের দিন আমরা খবর পেলাম যে নিষিদ্ধ দলের হ্যান্ডবিল বিতরণ করতে গিয়ে বনানী বাজার থেকে গভীর রাতে অভিযান চালিয়ে র্যাব 3 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। একটা পত্রিকার সম্পাদক কিভাবে জঙ্গি বানিয়ে ফেলল? পরে জেলখানায় সাক্ষাৎ তো পাওয়া যায় না, কোনো সাক্ষাৎ নাই, সাক্ষাৎ বন্ধ। আরো উদ্বিগ্ন হয়ে গেলাম। পরে একজন মুক্তি পাওয়া কয়েদির মাধ্যমে টেলিফোন করা হলো। তারা আমাদেরকে টেলিফোনে বলছেন, আমার আত্মীয় জানাইয়েন, আমাদের যেন ওষুধ দেওয়া হয়। এই ওষুধের কথা শুনে আমাদের কলিজা পানি শুকিয়ে গেল। ব্যথার ওষুধ। 10 দিন পরে আমরা অনেক কষ্টে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করে জেল গেটে যিনি সাক্ষাৎ করতে গেছেন চোখের পানি রাখতে পারেননি, তাদের শরীরের ক্ষত চিহ্ন দেখে। এই নির্মম নির্যাতন করার পরে শুধু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি ছাড়া বিচার করার কেউ নাই। আল্লাহ যদি কেউ কোনোদিন এদের বিচার করে। তারপরে কি হলো, আদালতে চালান দিয়ে দেওয়া হলো, সন্ত্রাস বিরোধী আইন। 4 মাস 10 দিন জেল খাটার পর 3 জন বেরিয়ে আসলেন। 10 বছর এই মামলার ঘানি টানার পরে লক্ষ লক্ষ টাকা ধ্বংস হয়ে গিয়েছে। শামসুল হুদা সাহেবের বাড়ি তছনছ করে ফেলছে কয়েকবার। এই হয়রানি আপনাদের উপর হয়েছে, আমাদের উপর কি হয়েছে কেউ কি শুনেছেন কোনোদিন? আমরা ভাঙচুর করি নাই তো, আমরা হরতাল করি নাই, অবরোধ করি নাই, হামলা করি নাই। আমরা আল্লাহর উপরে নির্ভরশীল ছিলাম। কেন ছিলাম সেটাও বলছি। মিরপুরে আমার একটা মিটিং ছিল, আমাদের একজন সদস্য আব্দুল হক বাবুল ভাই যখন ছাত্রদল করতেন বিএনপি, আমি জানতাম না। ওনার সেই স্টুডেন্ট লাইফে, সে আজ থেকে 20 বছর আগের কাহিনী। তখন উনি নাকি ছাত্রদল করতেন বিএনপির। এখন উনি হিজবুত তাওহীদের স্থানীয় আমির। ওনার বাসা, ওনার বাড়ি সেটা বাসভবন, আমি তো আর জানি না। আমি ওনার বাড়িতে বাসায় মিটিং ডাকছি, সবাই আসছেন আমাদের অনুসারীরা যারা, কথাবার্তা বলার জন্য। হঠাৎ পুরো বাসায় ঘিরে ফেলা হলো। ঘিরে ফেলে বন্দুক তাক করে আমার বুকের উপরে বন্দুক তাক করা হলো।
তারপরে সবার বলা হলো একটা কথা নড়লে সবাইকে গুলি করা হবে। তখন সবাই হতবাক হতবিহবল, ব্যাপার কি? অনেকক্ষণ পর বোঝানোর পর আমরা বললাম, ভাই আমরা হিজবুত তাওহীদ ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাজিদ খান পন্নীর আমরা অনুসারী, আমরা ওনার দলের সদস্য, আমরা বিএনপিও না, অন্য কিছু না। কে শুনে কার কথা? আমাকে নিয়ে গেল থানায় নিয়ে আমাকে সারা রাত বসিয়ে রাখা হলো। তো কার টেলিফোন পেলো, কিসের ফোন পেলো, কি কারণে আমার কোনো অভিযোগ না পেয়ে গভীর রাত্রে আমাকে ছেড়ে দিল। বাবুল ভাইকে পিছমোড়া বাইন্দা তারে জেলে নিয়ে 14টা মামলা দিয়ে দিল। বেচারা, আমি ওনার সাথে আরো 2 জনকে নিল। আমি দেখলাম সেদিন সারা রাত বাবুল ভাইয়ের স্ত্রী, তারপর ওনার ভাইয়েরা কিভাবে থানার বারান্দায় দৌড়াদৌড়ি করেছে, কান্নাকাটি করেছে যে এই মানুষটা নির্দোষ, নিষ্পাপ। এই মানুষটা স্টুডেন্ট লাইফে ছাত্রদল করতো, আজকে সে সংসার, তার ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়েছে, প্রায় 20-25 বছর পরের কথা। এখন কেন পুরনো মামলা আপনারা তাকে জেলে দিচ্ছেন? এই আমাদের মিরপুর সভাপতি এই আব্দুল হক বাবুল 6 মাস জেল খেটে সেই মামলায় 14টা মামলায় বেরিয়ে এসেছে। আমাদের নরসিংদীর আমির মোতালিব খান একটা কোম্পানির ড্রাইভিং চাকরি করতেন। একদিন রাতের 1টা বাজে আসতেছেন উত্তরা 5 নম্বর সেক্টরে চেকপোস্ট। তখন আন্দোলনের ব্যাপক ধরপাকড় চলছে, বিরোধী দলের আন্দোলন তখন সোচ্চার। পুলিশ তাকে আটক করলো। কোথা থেকে গেল? বললো আমি চাকরি করি, ড্রাইভিং চাকরি করি, আমি ড্রাইভার। বলছে কার্ড দেখাও। কার্ড দেখাইছে। কি করো? আমাদের হিজবুত ওদের বই পুস্তক দেখাইছে। না, তুমি বিএনপি করো, তুমি তোরা সব এক একথা বলে থানায় নিয়ে গেল। সেই মামলা তাকে 16টা মামলা তাকে দিয়েছে মোতালিব খানকে। সেই মামলায় এই বেচারা 4 বার অ্যারেস্ট হয়েছে। অথচ সে কখনো কোনো রাজনীতি করে নাই, কোনোদিনও করে নাই, অনর্থক খামুখা এখন পর্যন্ত সেই মামলা চলছে। তো আমার বাড়ির হামলাটা, এই আমার বাড়ির যে হামলাটা হলো, আমার 2টা ভাইকে জবাই করলো, কাদের ইন্ধনে, কিভাবে হয়েছে? আমি সংবাদ সম্মেলন করে বারবার বলেছি, উগ্রবাদী গোষ্ঠী আমার ভাইদেরকে হত্যা করেছে নিষ্ঠুরভাবে, এর বিচার হওয়া দরকার। 2.5 বছর মামলার কোনো খবর নাই। যখন নির্বাচন সামনে আসলো, তখন হঠাৎ করে এখানের যিনি সংসদ সদস্য হওয়ার ইচ্ছা পোষণ করলেন, তিনি হঠাৎ করে পুলিশের একজন মানে আইও নিয়োগ দিলেন। আমাদেরকে তারা খুঁজে বের করলেন যে আপনারা কোথায় গেছেন, আসেন, মামলা সার্চেট হবে। আমরা তো করলাম, ব্যাপারটা কি? আমাদের তো বিচারে হওয়ার কথা না, কোত্থেকে হঠাৎ করে মামলা সার্চেট হলো 2.5 বছর পর। তারপর দেখলাম অন্য খেলা শুরু হলো। থানায় বসে আসামি বানানো, কোথায় বাংলা বাজার, কোথায় সোনাইমুড়ি, চাটখিল, আমরা তাদের নাম ধাম চিনিও না, জানিও না। ওই সমস্ত কে বিএনপির কোন কমিটি, জামাত শিবিরের কোন কমিটি, এই সমস্ত কমিটির নাম ধরে ধরে, সিরিয়াল ধরে ধরে সোনাইমুড়ি থানায় বসে বসে শুরু করলো মামলার ফেরিস্তি। আমরা বললাম, ভাই আমাদের 2টা ভাইয়ের জীবন নিয়ে নাটক করবেন না। এরা নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে, এরা নিষ্পাপ। এরা আসছে মসজিদ নির্মাণ কাজে, এদেরকে খ্রিস্টান বলে জবাই করেছে। সুনির্দিষ্ট যে আসামিগুলি তদন্ত করেন, আমাদেরকে বলেন, আমরা নাম দিচ্ছি। আমরা কয়েকজনকে চিনি, আর কয়েকজনকে মুখ বাঁধা ছিল, তাদেরকে আপনারা খুঁজে বের করেন, রিমান্ডে দেন, আসামি বের হবে। আপনারা এতগুলো নাম দিলে আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হবে ভাই, লাভ হবে না। আমরা কিন্তু বিচার পাবো না। এটা একটা পলিটিক্যাল মামলা হিসেবে রূপান্তরিত হবে। কে শুনে কার কথা? আমাদের 2টা ভাইয়ের লাশ নিয়ে রাজনীতি করেছে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। নির্দিষ্ট হামলাকারী আসামিদের নাম দরকার হলে আরো 1 বছর দেরি করেন, তদন্ত করেন। আমার যাদের নাম বলছি তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নেন। তাহলে কে জবাই করেছে, কে চোখ তুলেছে, কে হাত পায়ের রক কেটেছে, কে বাড়িতে আগুন দিয়েছে, পরিষ্কার নাম বেরিয়ে আসে। একটা লোককেও রিমান্ডে দেয় নাই, একটা লোককে একদিনের জন্য রিমান্ডে আনে নাই। 2টা মানুষ জবাই করলো, পুরো বাড়ি দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, ভস্মীভূত করে দিল। এত বড় মামলা, সারা দিন ধরে আমাদের উপর হামলা হলো, একটা দিন একটা আসামিকে রিমান্ডে আনে নাই। বিএনপি জামাতের লোকদেরকে এনে লম্বা 600
800 আসামি করে আমাদের দুইটা ভাইয়ের লাশের উপরে তারা রাজনীতি করেছেন। এই কথাটা আমি সংবাদ সম্মেলনে বহুবার বলেছি। আমি বলেছি অন্যায় করবেন না, আল্লাহ সহ্য করবেন না এই অন্যায়। শেষে এই এলাকার এই আসামিগুলি পরবর্তীতে আমাদের বিরুদ্ধে তারা এবার ক্ষিপ্ত হয়ে গেছেন, কারণ কোর্টের বারান্দায় মানুষ যেতে আসতে মানুষ হয়রান হয়ে গেছে। এমনকি বহু আসামিকে পর্যন্ত আমরা নিজেরা টাকা দিতে হয়েছে, কারণ আমরা এলাকার মানুষ, এরা আমার প্রতিবেশী, আমাদের এলাকার মানুষ, এরা গরিব মানুষ। এদেরকে শুধু রাজনৈতিক কারণে মামলা দিয়ে এরা এখন ওয়ারেন্ট হয়ে গেলে ঘরে ঘুমাতে পারে না, বাচ্চা কাচ্চা খাবে কি, আমাদেরকে দেখতে হচ্ছে। সেজন্য এমন এমন আসামিদেরকে পর্যন্ত আমরা পর্যন্ত মামলার খরচ দিতে হয়েছে, অথচ আমাদের লোক খুন হয়েছে। তাহলে আমরা বিচার পাইলাম না, খুনের কোনো প্রকৃতপক্ষে আসামিরা খুঁজে বের হলো না। এই যে মামলাটাকে রাজনৈতিক রূপ দিয়া পরবর্তী কি করলো, নির্বাচনী বৈতরণী পার হয়ে গেল। এই কি হিজবুত তৌহিদের মামলা, এই কথা বলে এই আপনার হচ্ছে সোনাইমুড়ি, চাটখিল, বাংলা বাজার, আপনার হলো সেনবাগ, এই অত্র এলাকায় সমস্ত মানুষগুলাকে আমাদের এই মামলাটাকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হয়েছে। কত বড় অন্যায় হয়েছে আমাদের উপর, কত বড় জুলুম হয়েছে। আমরা কার কাছে বলবো? আমি সংবাদ সম্মেলন করে বলেছি, কে শুনবে আমার কথা? এই ঘটনাগুলি আজকে অল্প বললাম, নির্যাতনের ফেরিস্তি, নির্যাতনের কাহিনী অল্প বললাম, মাত্র অল্প। তো বলতে পারেন আপনারা যে তাহলে আপনারা এতদিন ধরে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করলেন না কেন? দেখুন, আমরা বলেছি আমাদের একটা আদর্শ আছে। আমরা বারবার বিগত সরকারের প্রত্যেকটা দপ্তরে হাঁটতে হাঁটতে আমাদের জুতার শুকতলি ক্ষয় হয়ে গেছে। আমরা এই কাগজ নিয়ে আমরা যাচ্ছি যে আমরা কোনো অন্যায় করিনি, কোনো আইনভঙ্গ করিনি। আমাদের ধর্মীয় অধিকার আছে, আমাদের মানবাধিকার আছে, আমাদের মানবাধিকার, ধর্মীয় অধিকার এক্সারসাইজ করতে দিন আমাদেরকে। তারপরে তারা বলছেন যে ঠিক আছে, আপনারা কি কথা বলেন আমরা দেখব। তখন আমরা বলেছি যে আমাদের মিটিংয়ে আপনারা থাকতে হবে। আমরা কি বলি, কথা রেকর্ড করেন, এনএসআই, ডিজিএফআই, এসবি সবাই মিলে বসে আমাদের কথা রেকর্ড করে নিয়ে শোনানো হতো। তারপরেও আমরা বলেছি দেখুন, শুধু আমরা ইসলামের কথা বলি, আল্লাহর দ্বীনের কথা বলি, সত্যের কথা বলি, এই জন্য আমাদের এই অধিকার ধ্বংস আপনারা করবেন না। 100টা মিটিং এর আবেদন করলে একটা মিটিং এর আবেদন 30-35টা শর্ত দিয়ে আমাদেরকে দিয়ে দেওয়া হতো, জুড়ে দেওয়া হতো যে মিটিং করো, মানে গলায় হাত দিয়ে দিতেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা বারবার বলেছি যে আমাদের বিরুদ্ধে যে সমস্ত বেআইনি আপনারা অভিযোগগুলি করেছেন সেগুলি উইথড্র করেন। কালো তালিকার বিষয়গুলি বেআইনি, কোথাও আইনগত করে কোনো ভিত্তি নাই। আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কাগজ ইস্যু করেছেন, সেগুলি বেআইনি, আপনারা উইথড্র করেন। কিন্তু আমাদের যতটুকু অধিকার সেটা কিন্তু আমরা পাইনি। শেষে কিন্তু তখন আমরা বলেছি যে আমাদের কথা বলার অধিকার দিতে হবে। 100টা অ্যাপ্লিকেশন করলে একটার অনুমোদন দিত, তাও সেই একটার অনুমোদনের জন্য কোথায় ওসি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত সবার ধারে 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 ঘুরতে হবে। ওসির কাছে গেলে উনি বলবেন যে না আমার পক্ষে সম্ভব না, এসপি সাহেবকে বলেন। এসপি সাহেবকে বললে যে না না বিষয়টা আমার পক্ষে সম্ভব না, ডিআইজি সাহেবকে বলেন। ডিআইজি সাহেব, কিরে ভাই, তোমাদের সংবিধানেও তো বলা আছে আমার কথা বলার অধিকার, আমার ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা কোন অধিকার, এটা কোন স্বাধীনতা? ডিআইজির দপ্তরে ঘুরতে 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 বলেন কি না এটা একটু মন্ত্রী মহোদয়কে বলেন। এবার মন্ত্রী মহোদয়কে পাওয়া সম্ভব না, ওনার পিএস আছে, ওনার পিএস কে বলেন। এবার সেখানে ধর্ণা দিতে 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 অনেক দিন পর দয়া করে, করুণা করে যদি সমস্ত খবর নিয়ে যে হ্যাঁ এই 10 মিনিটের জন্য কথাটুকু বলতে পারো, এটা কি অধিকার আমরা পেয়েছি? তো আজকে আমার যেটা কথা সামারি, আমি আরো কথা আছে, কথা বলবো। জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার আমরা হয়েছি, কম হইনি। তো বলতে পারেন আপনারা সেটার প্রকাশ ঘটাচ্ছেন না কেন? হ্যাঁ, আমি আমার কর্মীদেরকে বলে দিয়েছি, না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, আমাদের শিক্ষা, মক্কা বিজয়ের পর রাসূল দাঁড়িয়ে বললেন যে তোমরা আমার থেকে কি আশা করো? বলছে তোমরা আমার ভাই। এই যে 14 বছর এই যে টর্চার চালানো হলো, রাসূলুল্লাহ সাহাবীদের উপর হত্যা করা হলো, নিপীড়ন, রাসূলুল্লাহ দেশ থেকে বের করে দিয়েছে, সে রাসূল মক্কার সে কাফেরদেরকে মাফ করে দিয়েছে।
আল্লাহর জন্য। তা আমরা এগুলি সহ্য করেছি আল্লাহর জন্য। আমরা জানি, আমরা বলেছি যে আসলে এটা আমার মিটিংও আমি বলেছি, মানুষের ক্ষমতা, মানুষের এই যে হাত, এই যে পা, এই যে মুখ, এই যে অর্থনৈতিক ক্ষমতা, মানুষের চেহারা, সৌন্দর্য, এগুলি পরীক্ষা, টেস্ট। মানুষের শক্তি একটা পরীক্ষা, ক্ষমতা একটা পরীক্ষা। শক্তি, ক্ষমতা, পাওয়ার, এটা ডাইন বাম, এটা যদি আমি ন্যায়সঙ্গত কাজে ব্যবহার করি তাহলে এই শক্তি, এই পাওয়ার আমাকে সম্মানিত করবে। আর এই পাওয়ার, এই শক্তি, এই ক্ষমতা যদি আমি অন্যায় কাজে ব্যবহার করি তাহলে এই ক্ষমতা, এই পাওয়ার আমাকে বেজ্জতি করবে। এটা ইসলামের শিক্ষা, এটা ধর্মের শিক্ষা, ইসলামের এই মহান শিক্ষা আমরা লাভ করেছি। সেজন্য এত নিপীড়ন সত্ত্বেও আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বারবার বোঝানোর চেষ্টা করছি। আমাদের কর্মীরা, সমর্থকরা বহুবার অপমানিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। বহু ডিসি, জয়পুরহাটের এসপি ধরে নিয়ে আমাদের সভাপতিকে এমন চট দিয়েছে, একটা জেলা সভাপতি। বহু ডিসি গেট আউট বলে একেবারে জুতা দিয়ে পিটি বের করে দিয়েছে। এই ত্রিসীমানা তোদেরকে যেন না দেখি। কিন্তু আমরা ধৈর্যের সঙ্গে আমরা বলেছি যে আল্লাহর বিজয় একদিন আসবে, সত্য কথা বলছি আমি। আর আমাদের উপর যদি কোনো অন্যায় করে থাকে সে বিচার আল্লাহ করবে। তো এই কারণে আমরা ওই ইসলাম থেকে শিক্ষা নিলাম, যে আদর্শ নিয়ে নামছি। আমরা কোনো ধরনের ভ্যান্ডালিজম বা কোনো ধরনের জ্বালাও পোড়াও বা আক্রমণ, সরকারি বাহিনীর, পুলিশ বাহিনীর উপর আক্রমণ ইত্যাদির আমরা ওই ক্ষোভের, ওই কষ্টের বহিঃপ্রকাশ আমরা ওইভাবে ঘটাই নাই। হ্যাঁ পারতাম, কিন্তু আমরা ঘটাই নাই ওইভাবে, ওই শিক্ষা ছিল না। তাহলে তো আমরা সমান হয়ে গেলাম, ন্যায় আর অন্যায় এক হলো না, ভালো মন্দ এক হলো না, সভ্য অসভ্য এক হলো না। আমরা ইসলাম দ্বারা অনুপ্রাণিত, আমরা ইসলামের সমহান আদর্শে অনুপ্রাণিত। আমরা ইসলামকে কলঙ্কিত করব না। একদিন মানুষ বলবে যে তোমরা ইসলামের কথা বলো, তোমরাই ওদের মতো আচরণ করো। সেজন্য আমরা করি নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আর আমরা নিরলসভাবে সত্যটা বুঝিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি। যারা আজকে আনন্দ উদযাপন করছেন, 17 বছর আপনাদের উপরে জুলুম হয়েছে, নিপীড়ন হয়েছে ভাই, আমার উপরে হয়েছে, কম হয়নি। কিন্তু এখানে একটু ডিফারেন্স হচ্ছে এই, আমি পরবর্তীতে এই জিনিসগুলি তাদেরকে, কারণ ইসলামের কথা বলাই যেখানে মহা মুশকিল হয়ে গেছে, সেখানে আমি বলার চেষ্টা করেছি এই শর্তে যে কোনো আইন ভঙ্গ করব না, কোনো অন্যায় করব না, কোনো হামলা, কোনো অগ্নিসংযোগ, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ, কোনো কিচ্ছু করব না। আমাকে শুধু তোমরা কথা বলতে দাও, দুটি কথা বলতে দাও। এই শর্তে আমাকে কোনো কোনো জায়গায় কিছু কিছু কথা বলতে দিয়েছে। সত্য কথা হলো এটা। তো কাজে আমি আমার হিজবুত তৌহিদের ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা ধৈর্য ধরেন, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ আপনাদের সঙ্গে থাকবেন। কোনোভাবেই কোনো সন্ত্রাসী কার্যক্রম, কোনো উগ্রবাদী আচরণ যেন আপনাদের কোনো, আমাদের হিজবুত তৌহিদের কোনো সদস্যের দ্বারা যেন না ঘটে। আবেগে আপ্লুত হয়ে আপনারা কোথাও কোনো হামলা করবেন না। মানুষের জানমালের হেফাজত করা আমাদের সকলের দায়িত্ব। আমি সাধারণ দেশবাসীকে বলতে চাই, আসুন এই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আমরা ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। আর যদি কোনো ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা ন্যায়সঙ্গতভাবে সমাধান হোক, সেটা আমরা চাই। কোনো নির্দোষ, নিরপরাধ, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এমন কোনো মানুষের জানমালের যেন ক্ষয়ক্ষতি না হয়, এবং চুরি, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাস ইত্যাদি যেন বন্ধ থাকে। আমি মনে করি সবাইকে এই ব্যাপারে সোচ্চার হওয়া দরকার। সম্মিলিতভাবে এই সমস্ত বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার হওয়া উচিত। কারণ দেশটা আমাদের, ভবিষ্যৎ আমাদেরকেই এই দেশটাকে সুন্দর করে নির্মাণ করতে হবে। যে যেটা করবে সে তার কর্মফল ভোগ করবে, 10 বছর পরে হোক আর 17 বছর পরে হোক, ভোগ করতেই হবে। এটা একটা শিক্ষা। তো কাজেই আমি শুধু আজকে এটুকু বললাম, ইনশাল্লাহ বাকিটুকু কথাটুকু পরে বলবো। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুক। অন্যায়কে ন্যায় দিয়ে প্রতিস্থাপন করার হিম্মত দান করুক। অসত্যকে সত্য দিয়ে প্রতিবাদ করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।